ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমার নাম সিফাতুর রহমান, বাসা ঢাকার কোনো একটি স্থানে। আজকের ঘটনাটি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। ভাইয়ের কলিগ রাজন সাহেবের সাথে ঘটেছিল ঘটনাটি আমি আমার নিজের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছি। রাজন পেশায় সরকারি কর্মকর্তা। প্রমোশনের আনন্দ আর নতুন পোস্টিং পেয়ে তিনি তার স্ত্রী তিন্নিকে নিয়ে গাইবান্ধায় শিফট করে। তারা সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। বাসাটি ছিল বেশ পুরনো, দুতলা ভবন। বাড়ির চারপাশে বড় বড় আম আর মেহগনি গাছ। নতুন জায়গা আর নতুন ফ্ল্যাটে তারা আবার নতুন করে সংসার সাজাতে শুরু করে। ফ্ল্যাটে ওঠার প্রথম 3 দিন সব স্বাভাবিকই ছিল। শুধু রাজনের স্ত্রী তিন্নি তাকে মাঝে মাঝে বলতো, এই বাসায় কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ, ন্যাপথলিন দিয়েও যায় না। রাজন হেসে উড়িয়ে দিয়ে বলতো, ফ্ল্যাটটা অনেকদিন বন্ধ ছিল, সেজন্য কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। চতুর্থ দিন রাজন অফিসে চলে যায়। তিন্নি সব কাজ শেষ করে দুপুরে ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হলো সম্পূর্ণ খালি করিডোর দিয়ে কেউ দৌড়ে বেডরুমের দিকে গেল। শুধু দৌড়ানোর শব্দ নয়, সাথে তার কানে ভেসে এলো ছোট বাচ্চার খিলখিল হাসি। তিন্নি চমকে উঠল, বুকটা ধক করে উঠল তার। সে ভাবল হয়তো অন্য ফ্ল্যাটের কোনো বাচ্চা দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে। সাহস সঞ্চয় করে সে বেডরুমে গেল। আলমারির পেছনে, খাটের নিচে, এমনকি বাথরুমেও দেখল, কিন্তু কোথাও কেউ নেই। শুধু ড্রেসিং টেবিলের ওপর রাখা পারফিউমের বোতলটা গড়িয়ে মেঝেতে পড়ে ঘুরছে, যেন এইমাত্র কেউ ওটা নাড়াচাড়া করেছে। তিন্নি ভাবল হয়তো বাতাসের কারণে বোতলটা মেঝেতে পড়ে গেছে। কিন্তু তার ভুলটা ভাঙে ঠিক 2 দিন পর। ঘড়িতে তখন রাত 3:15। রাজন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তিন্নির ঘুম ভেঙে যায় এক তীব্র বিশ্রী পচা গন্ধে। গন্ধটা এতই তীব্র ছিল যে তিন্নির মনে হলো তার নাড়ি ভুঁড়িগুলো উল্টে বের হয়ে যাবে। চোখ মেলতেই তার দৃষ্টি আটকে গেল বেডরুমের খোলা দরজার দিকে। করিডোরের আবছা আলো এসে দেখল অন্ধকারে 4-5 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পেছনে অনেকটা শূন্যে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে এক নারী অবয়ব। অবয়বটার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। তিন্নি ভয়ে একদম জমে গেল, হাত পা নাড়ানোর মতো শক্তিও পেল না। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। অনেক কষ্টে কাঁপতে কাঁপতে বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে টর্চ চালালো। আলো ফেলতেই সব ফাঁকা, কিছুই নেই। তিন্নি রাজনকে ডাক দিল। সব শুনে রাজন বলল, ঘুমের ঘোরে ভুল দেখেছ, এসব নিয়ে না ভেবে ঘুমিয়ে পড়ো। এর পরের দিনগুলো তিন্নির জন্য আরও ভয়ঙ্কর উঠেছিল। একদিন দুপুরে রান্নাঘরে কাজ করছে তিন্নি, হঠাৎ মনে হলো তার ঘাড়ে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। তিন্নি ভয়ে আতকে ওঠে, পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। সেদিন সন্ধ্যায় গোসল শেষ করে বের হবার সময় তিন্নি স্পষ্ট দেখল বাথরুমের ভেন্টিলেটর দিয়ে একজোড়া আগুনের মতো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। রাতে রাজন বাসায় ফিরলে তিন্নির কাছ থেকে সব শুনে একটু বিরক্ত হয়ে বলে, নতুন জায়গায় তুমি নিজেকে এখনো মানিয়ে নিতে পারোনি, আর সারাদিন বাসায় একা থাকার কারণে উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন রাজনের অফিস থেকে ফিরতে বেশ দেরি হয়ে যায়। রাত প্রায় 10:30। রাজন ফ্ল্যাটে ঢুকে দেখে পুরো ফ্ল্যাটে ঘুটঘুটে অন্ধকার। সে ভাবল লোডশেডিং হয়েছে হয়তো। রাজন পকেট থেকে মোবাইল বের করে টর্চ জ্বেলে তিন্নিকে ডাক দিল। তিন্নি, দরজা খোলা কেন? কিন্তু কোনো উত্তর নেই। শুধু বেডরুম থেকে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ, হাড় চিবানোর মতো। রাজন ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। টর্চের আলো ফেলল খাটের ওপর, আর তারপর যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। তিন্নি খাটের এক কোণায় বসে আছে, কিন্তু মানুষের মতো নয়। সে বসে আছে জানোয়ারের মতো 4 হাত পায়ে দিয়ে। তার শরীরে কাপড় ঠিক নেই, চুলগুলো এলোমেলো, আর তার সামনে পড়ে আছে ফ্রিজ থেকে বের করা কয়েকটা মাছ। তিন্নি সেই কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে। টর্চের আলো পড়তেই তিন্নি মুখ তুলে তাকালো রাজনের দিকে। সেই চোখ কোনো মানুষের না,
চোখের মণি দুটো উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা হয়ে আছে, ঠোঁটের কোণা দিয়ে লালা গড়িয়ে পড়ছে। রাজনের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রাজন কোনো কিছু বুঝে ওঠার আগেই তিন্নি এক অমানবিক গর্জনে চিৎকার করে উঠল। সেই আওয়াজ কোনো নারীর কণ্ঠ নয়, যেন বহু বছরের পুরনো কোনো ক্ষোভ মাটির নিচ থেকে উঠে এসেছে। তিন্নি চার হাত পায়ের ওপর ভর করে মাকড়সার মতো ক্ষিপ্র গতিতে ছুটে গেল রাজনের দিকে। তার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে মেঝেতে ফেলে দিয়ে এক লাফে বুকের ওপর চড়ে বসল। দুই হাত দিয়ে রাজনের গলা টিপে ধরল। সেই হাতের শক্তির সাথে রাজন পেরে উঠছিল না। কোনো সাধারণ মানুষের হাতে এমন লোহার সাঁড়াশির মতো শক্তি থাকা অসম্ভব। তারপর তিন্নি মুখ দিয়ে বেরোল এক ভারী পুরুষালী ও বাচ্চার সম্মিলিত কণ্ঠস্বর। কেন এসেছিস এখানে? কেন? এটা আমার ঘর, আমি তোদের শেষ করে দেব। রাজন কোনো ক্রমে তিন্নির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ছিটকে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। তার গলায় তখন স্পষ্ট নখের দাগ, সেখান থেকে রক্ত পড়ছে। তার চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন আর দারোয়ান ছুটে এলো। সব ঘটনা শুনে সবাই মিলে রুমের দরজা খুলে যে দৃশ্য দেখল তা দেখার পর সবার রক্ত হিম হয়ে গেল। তিন্নি মাকড়সার মতো করে বসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে হিস হিস শব্দ করছে আর কার সাথে যেন কথা বলছে। তিন্নিকে 4-5 জন মিলে ধরে অনেক কষ্টে ওড়না দিয়ে খাটের সাথে বেঁধে ফেলল। দারোয়ান রহিম চাচা তখন কাঁচুমাচু হয়ে ভয়ার্ত গলায় রাজনকে বলল, স্যার, ভুল করেছেন এই ফ্ল্যাটে এসে। 3 বছর আগে ঠিক এই ঘরেই জমি জমা নিয়ে দ্বন্দ্বে এক মহিলা ও তার 5 বছরের সন্তানকে খুন করে তার নিজের আপন দেওয়ার। খুনের পর লাশ দুটিকে বাথরুমের ফলস ছাদের ভেতরে লুকিয়ে রেখেছিল। 7 দিন পর পুলিশ যখন লাশ দুটি বের করে তখন ওগুলো গলে পোকা কিলবিল করছিল। তারপর থেকে এই ফ্ল্যাটটা বন্ধই পড়েছিল। সবার পরামর্শে আর দারোয়ান রহিম চাচার সাহায্যে সেই রাতেই খবর দেওয়া হলো কামারজানি গ্রামের কুখ্যাত বশির কবিরাজকে। রাত তখন প্রায় 3টে। কবিরাজ এলো। কবিরাজ ঘরে ঢুকতেই তিন্নির শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। সে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে লাগলো কবিরাজকে। কবিরাজ ঘরের জানালা দরজা সব বন্ধ করার নির্দেশ দিলেন। ঘরের পরিবেশটা ভারী হয়ে উঠল। মনে হলো বাতাসের অক্সিজেন কমে গেছে। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করলেন। তারপর সে হুঙ্কার দিয়ে বললেন, তুই কে? কেন এই মাসুম মেয়েটার ক্ষতি করছিস? ওকে ছেড়ে দে, চলে যা তুই। তিন্নির গলা দিয়ে বের হলো এক পৈশাচী ঘাসির শব্দ। আমি কেন যাব? ওরা আমাকে টুকরো টুকরো করেছে, আমার বাচ্চাকে পানির ট্যাঙ্কে চুবিয়ে মেরেছে। আমি শাস্তি না দিয়ে যাব না। কবিরাজ তার ব্যাগ থেকে এক বিশেষ শিকড় আর বড় একটা লোহার পেরেক বের করলেন। বিড়বিড় করে মন্ত্র পড়ে শিকড়ে আগুন ধরিয়ে সেই ধোঁয়া তিন্নির নাকে দিয়ে বললেন, তুই যাবি কিনা বল, নাকি এই পেরেক গেথে তোকে বোটলে বন্দি করব? তিন্নি ছটফট করতে করতে বলল, যাব, আমি যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে, এই বাসা ছেড়ে এরা চলে যাবে, আর কখনো আসবে না এখানে। কবিরাজ কথা দিলেন। তারপর পবিত্র জমজমের পানি ছিটিয়ে দিলেন তিন্নির মুখে। তিন্নির শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ভোরে তিন্নির জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না, শুধু সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। পরের দিন রাজন ফ্ল্যাটটা ছেড়ে দেয়। অফিস থেকে ছুটি নিয়ে সোজা ঢাকায় চলে আসে। তিন্নির সম্পূর্ণ স্বাভাবিক হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। মানসিক ট্রমা তাকে বহুদিন তাড়িয়ে বেরিয়েছে। এখন সে সম্পূর্ণ সুস্থ।